সুপ্রিয় দর্শক, মনের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো চান মিয়ার সঙ্গে। চান মিয়া পেশায় একজন ট্রাক ড্রাইভার। সঙ্গত কারণেই আমরা এখানে তার ছদ্মনাম ব্যবহার করছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো আছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর হাসিব মোহাম্মদ আহসান, যিনি একই সঙ্গে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটেরও পরিচালক, এবং সেই সাথে আছেন ডিবির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। কেমন আছেন আপনারা? স্যার কেমন আছেন? ভালো। আপনারা জানেন যে আমাদের এখানে পর্দার আড়ালে একটি আসন আছে এবং যেখানে চান মিয়া এসে বসবেন এবং আমরা তার সাথে কথা বলবো। চান মিয়া, আপনাকে অনুরোধ করছি আপনার আসনে এসে বসবার জন্য। চান মিয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজকে আপনাকে এখানে অতিথি করে আনা হয়েছে, আপনি তো বুঝতেই পারছেন আমরা কি নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনি কত বছর ধরে ট্রাক চালান? আমি তো প্রায় 22-23 বছর ধরে ট্রাক চালাই। 22-23 বছর? হ্যাঁ হ্যাঁ। ট্রাক বিষয়ে তো সবারই একটা ভাবনা যে ট্রাক মানে অ্যাক্সিডেন্ট করে, এ ব্যাপারে আপনি কি বলেন? ট্রাক অ্যাক্সিডেন্ট করে যদি ব্যাকহেলে চলে, ওভারটেক করে, তাইলে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, আপনার জীবনে অ্যাক্সিডেন্টের ঘটনা আছে? প্রত্যেকটা মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা থাকতে পারে। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন যে আপনি এই পেশায় কেন এলেন? মানে মানুষ তো যে কোনো প্রফেশনই নেয়, তা আপনার ট্রাক চালানো, ট্রাক ড্রাইভার হিসেবে মানে এই পেশায় আসার গল্পটা আমাদেরকে বলেন। ছোটবেলা আমার বাপ মারা যায়, আমি তেমন একটা লেখাপড়া করতে পারিনি। তো আমার ইচ্ছা, একেবারেই পড়তে পারেননি? না, কিছুটা পড়ছি। কত দূর? এই 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ছি। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? মুন্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা, বলেন। আমি যখন কাজে আসলাম তখন এর আগে দোকানে কাজ করেছি, তো পরে ওই কিছু নগদ পয়সার জন্য যেমন আমি ট্রাকের কাজটা বেছে নিলাম। আচ্ছা আচ্ছা, নগদ পয়সার জন্য কেন? সব কাজ করি তো আমরা টাকা পাই। হ্যাঁ, না তা পাই, এইটা যেমন একটু শখও জাগলো, যে গাড়ি চালানোর একটা শখ। আচ্ছা, ড্রাইভিং এর শখ জাগলো? ড্রাইভিং এর শখ জাগলো, তখন গাড়িতে হেল্পারই লাগলাম কাজে। আচ্ছা, প্রথমে হেল্পার হিসেবে আসলেন? প্রথম হেল্পার হিসেবে আসলাম, পরে 3-4 বছর হেল্পারি করার পরে ড্রাইভার হইলাম। সরাসরি ট্রাকের? হ্যাঁ, ট্রাকের মধ্যেই হেল্পারি করছি, ট্রাকের মধ্যেই মানে সুযোগ পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমার জীবনের শুরু হইল। আচ্ছা, লাইসেন্স পেলেন কিভাবে? লাইসেন্স পেলাম, ওই স্টেশনে কিছু লোক আছে, তারাই ওই পয়সা একটু বেশি দিলে লাইসেন্স বানিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে যিনি পয়সা দিচ্ছেন তার নামই বানিয়ে দেয়? হ্যাঁ, বা যে কারোর নামে বানিয়ে দেয়? বানিয়ে দেয়। আপনি কি জানেন যে লাইসেন্স ওই প্রথমে ভারী যানবাহনের জন্য লাইসেন্সটা যে দেয় না, প্রথমে হালকা যানবাহনের জন্য দেয়, তারপর ভারী যানবাহনের জন্য দেয়? হ্যাঁ, আমাকে ঠিক ওইরকমই দিছিল, কিন্তু আমরা দিছিল মধ্যমানের মোটর যান। একদম প্রথম দিনই কি আপনি ট্রাক নিয়ে ওই বাজার সদাই নিয়ে পৌঁছে দিতে গেলেন? আমরা তো হেল্পারি করতে করতে আমরা ড্রাইভার হয়ে যাই। আচ্ছা, তখন লাইসেন্স ছাড়া আমাকে গাড়ি দেয় না বাহাজার, তো লাইসেন্স হলে একটা ইস্যু, তো ওই লাইসেন্স করে তারপরে গাড়ি চালাইতে হয়। স্যার এবার আপনার কাছে প্রশ্ন, ড্রাইভিং লাইসেন্স কিভাবে পেতে হয়? মানে পার প্রক্রিয়াটা কি? মানে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার হয়? শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। আমরা প্রথম ওই যে ট্রেনার লাইসেন্স, ট্রেনিং লাইসেন্স হিসেবে ট্রেন করতে হয়, তারপরে আপনার ওই যে হালকা যানবাহন, তারপর ভারী যানবাহন। সুতরাং ট্রাকের কথা যেহেতু বলা হচ্ছে, সেইভাবে লাইসেন্সটা আসে। এবং এখানে পরীক্ষাতেও ট্রাফিক লসে সাইন, মার্কিং এগুলো বুঝে কিনা এসব সমস্ত টেস্ট দিয়ে তারপরে, এবং তার ট্রাকের জন্য বা হেভি ভেহিকেলের জন্য তার ফিজিক্যাল টেস্টও দিতে হয়, দেওয়ার পরে তাকে লাইসেন্স দেওয়া হয়। কিন্তু স্যার, যখন একজন ড্রাইভার যদি পড়াশোনাটা ঠিক মতো না জানেন, তাহলে উনি এই রোড সাইন বা ট্রাফিকের নিয়ম নীতি এগুলো কিভাবে আসলে তাদেরকে শেখানো হয়? আসলে এভাবে না, কতগুলো ট্রেনিং স্কুল যেমন বাংলাদেশে আছে, সেই ট্রেনিং স্কুলগুলোর থেকে আসলে শিখে নিতে হয়। আর বিআরটি এর তাদেরও কিছু ট্রেনিং স্কুল আছে, সেই ট্রেনিং স্কুলগুলোর থেকে এই যে সাইনগুলা এগুলো সব শেখানো হয় এবং রাস্তায় টেস্ট নেওয়া হয় যে কিভাবে সে বুঝলো কিনা, এবং পরীক্ষা দিতে হয়, একটা রিটেন টেস্টও দিতে হয়। তার জন্য বলা নাই, কিন্তু মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা লাগে, তাহলে সে বুঝবে না এটা। মনির ভাই, আপনি ব্যাপারে কিছু বলবেন? আসলে লাইসেন্স দেয়ার অথরিটি, লাইসেন্সিং অথরিটি হলো বিআরটিএ। আচ্ছা, লাইসেন্স দেয়, আর প্রত্যেক জেলাতেও এই লাইসেন্সিং একটা অথরিটি আছে, বিআরটিএরই ছোট ছোট নিশ্চয়ই কোনো অফিস আছে। অফিস আছে, তো ওখানে সাধারণত প্র্যাকটিস যেটা, একজন মানে অতিরিক্ত জেলা প্রশাসক বা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এডিএম এর নেতৃত্বে একটা কমিটি থাকে, এই কমিটি একটা লিখিত পরীক্ষা নেয়। আচ্ছা, খুব কঠিন কিছু না, বাট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আর কি, মানে সে পারে কিনা এই জিনিসগুলো দেখার পর
ভাইবার মতো একটা হয়, কিন্তু যেটা লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবে যিনি যার এটা লেখাপড়াটা সাধারণত কোনো কারণে শেখা লিখতে হয় হয়নি? না, হ্যাঁ। কিন্তু দেখে বুঝতে হয়, আচ্ছা, বুঝে দেখে বুঝতে হয়। টিক চিহ্ন বা জি, এই জি, টাইপের জি। এমসিকিউ টাইপের কিছু দেখেছি যেটা। এরপরে আসলে সাইনগুলো চিনে কিনা এই বিষয়ে ভাইবা হয়, তারপরে সাধারণত একটা গাড়ি নিয়ে, ভেহিকেল রোড নিয়ে টেস্ট যেটা বলে, হ্যাঁ। রোড টেস্ট যেটা, সেইটা হয়। তারপর সাধারণত লাইসেন্স, প্রথমে আসলে ভারী যানবাহনের লাইসেন্স প্রথমে দেওয়ার বিষয়টি আমার জানা মতে কোনো সুযোগ নেই। তো আপনার কাছে জানতে চাইবো দুর্ঘটনার জন্য কি কি কারণকে আপনারা দায়ী করেন? ভেহিকেল ছাড়াও রোড ইউজার্স যারা আছে, যেমন একটা মানে 60 কিলোমিটার হয়তো যেখানে অ্যালাউড ভেহিকেল চলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় হাইওয়েতে, যেটা দেখা যায় একটা গরু ছাগল বা একটা মানুষ এসে গেল বা কুকুর এসে গেল, তখন ওই তাকে বাঁচাতে গিয়েও অ্যাক্সিডেন্ট হয়। একটা মানুষ থাকলে মানুষ মানে যে ভেহিকেলের নিরাপত্তার জন্য মানুষটাকে চাপা দিয়ে যেতে হয়, অথবা মানুষটাকে বাঁচাতে গিয়ে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হার্ট ব্রেক করার কারণে ওভারটার্ন হয়ে যেতে পারে বা অন্য কোনো ভাবে খাদে পড়ে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো ঘটে। সুপ্রিয়, আমরা কথা বলছিলাম চান মিয়ার সঙ্গে। চান মিয়া পেশায় একজন ট্রাক ড্রাইভার। আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরো আছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর হাসিব মোহাম্মদ আহসান, যিনি একই সঙ্গে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটেরও পরিচালক, এবং সেই সাথে আছেন ডিবির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। চান মিয়া, আচ্ছা, আপনি যে ট্রাক চালান, জি, সেই ট্রাকের ক্ষমতা কতখানি, মানে সেটা 3 টনের না 5 টনের? 3 টন। আপনি সাধারণত কতখানি মালামাল নিয়ে থাকেন? ওইটার মধ্যে সচরাচর 4 টন 5 টন মাল নিয়ে চলা যায়। তো এই যে 3 টনের জায়গায় আপনি যখন 5 টন নিচ্ছেন, জি, তো তাতে করে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা তো বেড়ে যাচ্ছে। 3 টনের জায়গায় যদি আপনি 5 টন মাল নেন তো গাড়ি আরামে চলবে, এর অতিরিক্ত গেলে এটা সমস্যা হয়। আচ্ছা, তার মানে আপনি এটাকে সমস্যা মনে করছেন না? না, এটা না, এটা টলারেবল, সমস্যা আসলে সে বলতে চাচ্ছে বোধহয় আচ্ছা, আচ্ছা। টলারেবল। এই যে 3 টনের জায়গায় 5 টন মাল নেওয়া হয়, এটা হ্যাঁ। কেন নেওয়া হয়? এটা কি চাপিয়ে দেওয়া হয়, নাকি আপনারা আপনাদের সুবিধার জন্য নেন, নাকি কম ট্রিপ মারতে হয় বা বেশি ট্রিপ নিতে হয়? ওই কারণেই। কি কারণে বলেন? এটা ওই এরকম না নিলে আবার তো টিপ পাওয়া যায় না। যারা টিপ নিতে আসে তারা হ্যাঁ। চিন্তা করে যে যদি আমি 3 টনের জায়গায় 5 টন মাল নেই, আমার একটু লেবার কষ্ট কমলো। আচ্ছা, কিছু কিছু মাল আছে ওই যে রড কোম্পানি, অ্যাঙ্গেল মানে একটা 30 ফুট, গাড়ি হলো 15 ফুট, ওইটাই সমস্যা হয়, বাইরের দিকে অনেক বেরিয়ে থাকে। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা চান মিয়া নিজেই উত্থাপন করলেন, যে বেশিরভাগ সময় আমরা দেখি যে ট্রাকের পেছনে, ট্রাক যতখানি লম্বা তার পেছনে আরো অতখানি লম্বা রড নিয়ে রড বা অন্য কোনো কনস্ট্রাকশন সাইটে materials। জিনিসপত্র যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের কোনো সুলিখিত বা সুনির্দিষ্ট নিয়ম নাই যেগুলো মানুষ মেনে চলবে? এটার ক্ষেত্রে নিয়মটা হলো যে তার ওই যে ভেহিকেলের ভিতরেই রাখতে হবে, মানে বাইরে কোনো কিছু যাবে এটা এলাও করার কোনো সুযোগ নাই। এটা আইনে আসলে কভার করে না। আইনের এটা হলো স্পিডটা হলো এটার ভিতরেই রাখতে হবে। এই ধরনের ক্ষেত্রে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অথবা অনেক সময় কাঠ, উডেন পোল টোল এগুলো যেভাবে নিয়ে যায়, আসলে এটা সিস্টেম না। তো এই ক্ষেত্রে হয়তো আবার যে শাস্তির যে বিধান আছে জরিমানা, সেই জরিমানার পরিমাণটাও আসলে ওই ড্রাইভার মনে করে যে জরিমানাটা দিয়ে আমি চলে যাই। স্যার, এই প্রসঙ্গে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, যে শুধু জরিমানা দিয়ে একজন পার হয়ে যাচ্ছে, তাহলে তো আসলে আমাদের তো জরিমানা দিয়ে আমরা কেবলমাত্র পার হয়ে যেতে থাকবো। আপনাদের প্রস্তাবটা কি এই ধরনের, মানে এইসব বিষয়ের ক্ষেত্রে? না, জরিমানা ঠিকই আছে, জিনিসটা হচ্ছে আইনের একটা দিক, আর আইনের প্রয়োগ, এটার কম হোক বেশি হোক, এটার প্রয়োগ হচ্ছে কিনা। হুম। জরিমানা দেওয়া হয়, তাকে আবার আটকাও হয়তো রাখা যায় যে না, এটা নেওয়া যাবে না, তার কারণ জরিমানা দিলেও সবকিছু নেওয়া যায় না। হুম। তাহলে কিছু কিছু জায়গায় এই যে বলছি যে এনফোর্সমেন্টের ব্যাপারটা, এটা জোরালো হতে হবে। তার কারণ হচ্ছে মানুষ এই যে ভয় পাবে, একটা হচ্ছে আমরা বলছি সচেতন হওয়া, কিন্তু তার পাশাপাশি মানুষ আইনকে শ্রদ্ধা করা, ভয় পাওয়া, এই জিনিসটা তো চলে আসতে হবে। সব থেকে বড় বিষয় শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা, কিন্তু শ্রদ্ধা করাটা আমরা বলছি সচেতনতার মধ্যে আসবে, হ্যাঁ, সেটা হ্যাঁ। আস্তে আস্তে আসবে। কিন্তু আইনকে এখনই ভয় করা যে না, এই কাজটা করলে আমাকে এই দণ্ডনীয় অপরাধ, আমাকে এটা কোন একটা ক্ষতিপূরণ দিতে হবে, জি। তাহলে সেই ভয়ে হয়তো অনেকে এটা করবেন না। হুম। যেমন ওভারলোডিং, এখন ওই যে বিভিন্ন ব্রিজে বা রাস্তায় ইয়ে করা হচ্ছে, ওয়েট মেজার করা হচ্ছে, তো এগুলো একটা উপায় যে আস্তে আস্তে এগুলাকে প্রয়োগ করতে হবে। এটাই আমরা বলি যে সায়েন্টিফিক প্রয়োগগুলোকে আনতে হবে রাস্তা, যে তার ওজন নেওয়া হবে, প্রত্যেকটি ট্রাকের ওজন নিয়ে যদি ওজনের বেশি হয় তাহলে তাকে সেই রাস্তা চলতে দেওয়া হবে না। হুম। এটা যদি কোনো কোনো জায়গায় এনফোর্সমেন্ট না করি তাহলে তো আমাদের এটা চলতেই থাকবে।
এবং সত্যিকার অর্থে যদি আমরা চিন্তা করি বাংলাদেশে এটাই হয়ে গেছে যে আইন না মানতে মানতে বা আইন না মানলে আমার যে বিপদ হবে বা খুব বড় বিপদ হবে এটা চিন্তা করি না, না করার জন্য কেউই আইনের প্রতি হয়তো অতটা শ্রদ্ধাশীল না। তাহলে এই জরিমানাটা হয় বাড়াতে হবে যেন সে বুঝে না আমার ক্ষতি হচ্ছে। চানমিয়া, জি, ট্রাকে প্রায়শই ওই যে অ্যাঙ্গেল লাগানো হয়, যে অ্যাঙ্গেল গুলাতে খুব ভয়াবহ ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, এগুলো কেন লাগানো হয়? যেই বটিটা বানানো হয় হ্যাঁ। এটা মনে করুন যে 1.5 ফিট মাল নিলে পড়ে যায়, আচ্ছা, আর ওই অ্যাঙ্গেলটা একটু আরো আধা ফিট লাগাই নিলে মালটা পড়ে না, নিরাপদে যায়। ট্রাকটা যখন বানানো হয়েছে তখন তো 1.5 ফিট বানানো হয়েছে সুবিধার জন্য, ওই আধা ফিট যে বাড়িয়ে দিচ্ছেন তাতে আপনার জায়গা বেশি লাগছে, তখন মানুষের যে ক্ষতি হচ্ছে সে ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে কেউ কিছু বলে না? না, না, এইটা মানুষের ক্ষতি হয় না, তবে আমরা যে ফিট নিচে যাই হ্যাঁ, ওইখানেও ওনারা কিছু বলে না। আচ্ছা, এটা একটা জরুরি প্রশ্ন। ম্যাজিস্ট্রেট যে মোবাইল কোর্ট রাস্তায় বসে, হ্যাঁ, এরও এই সম্বন্ধে কিছু বলে না। আচ্ছা, মনি ভাই, আমার ফিটনেস সম্পর্কে একটু জানার আছে আপনার কাছে, যে আপনারা কি ধরনের আইনি প্রয়োগ রাখেন এই সমস্ত সংস্থাগুলোর উপরে, যাদের উপর দায়িত্ব থাকে এদের দেখভাল করার জন্য, লাইক একটা গাড়ি ফিটনেস? এটা আসলে ফিটনেস সার্টিফিকেটটা দেয় বিআরটিএ। হ্যাঁ, হ্যাঁ, তারাই সময়ে সময়ে ইন্সপেক্ট করে গাড়ির কোনো মডিফিকেশন, যে বর্ণনায় গাড়িটা এসেছে বা যে বর্ণনায় লাইসেন্স করা হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওইটা কোনো মডিফিকেশন থাকলে সেটাও বিআরটিএ কর্তৃক অনুমোদিত হতে হয়। তো পুলিশ যখন চেক করে তখন দেখে ফিটনেস সার্টিফিকেটটা আছে কি নাই, তখন দেখে যে আছে, তখন তারা ছেড়ে দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফিটনেস মানে পুলিশের তো এখানে আলাদা করে আর কিছু করার থাকে না। আলাদা করে কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে আর যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, সাধারণত বেশি দেখাটা হয় যখন একটা অ্যাক্সিডেন্ট হয় এটার ইনভেস্টিগেশনে গিয়ে। তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনে গিয়েও আমাদের উদ্দেশ্যটা থাকে, তদন্তের মূল উদ্দেশ্যটা থাকে অ্যাক্সিডেন্টটা কি কারণে হলো এবং এর জন্য কি ভেহিকল দায়ী অথবা রোড ইউজার দায়ী, এটাও দেখার কথা, বা যে আক্রান্ত হলো অ্যাক্সিডেন্টে সেটাও দেখার কথা। কিন্তু ওটা আসলে তদন্তের ক্ষেত্রে বাস্তবতা ওইটা গৌণ হয়ে যায়। বাংলাদেশের যে এত অ্যাক্সিডেন্টের হার, সেই হারে আপনারা সব থেকে বেশি রিপোর্ট কোনটা পেয়েছেন, যে ভেহিকল দায়ী না চালক দায়ী না আমাদের মানে রোডস এন্ড হাইওয়েজ যে ব্যবস্থা সেটা দায়ী? চালক দায়ী, এই জিনিসটাই, মানে এই তথ্যটাই, এই কারণটাই সবচেয়ে বেশি এসেছে। স্যার, আপনাদের রিসার্চ কি বলে? ওইটাই বলছি যেটা বললেন, অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্ম আছে একটা থানায় করা হয়, ওনারা সেটা করেন। আসলে ওইসব জায়গায় কোনো কারণ না পেলে ওই চালককে লিখে দেওয়া হয়। তার কারণ হচ্ছে ভেহিকেলকে সত্যিকার অর্থে গবেষণা করে বের করা এটার ত্রুটি ছিল কিনা, এটা খুব কষ্টকর ব্যাপার ওই সময়। তার কারণ হচ্ছে আমরা যেইটা মডিফিকেশনের কথা বলছি, এই মডিফিকেশন নিয়েই কিন্তু ফিটনেস পাচ্ছে, তার মানে না গাড়িটার ফিটনেস ছিল না, গাড়িটার ফিটনেস ছিল, কিন্তু এই ট্রাকটার ফিটনেস আছে কিন্তু ট্রাকটা মডিফাইড। আচ্ছা, তাহলে এইটা ফিটনেস দেওয়ার ব্যাপারে বা আমাদের এই সচেতনতা গ্রো করার, যেমন ওই যে অ্যাঙ্গেলের কথা বললেন, এটা হরাইজন্টাল অ্যাঙ্গেলটা দেয় আমাদের এখানে। আমাদের বর্ডারে দেখবেন যে ইন্ডিয়ান ট্রাকগুলো আসে সেগুলো ভার্টিক্যাল দেয়, যার জন্য এটার আঘাতে হয়তো কেউ মারা যাচ্ছে না। আচ্ছা, আমাদের এই ট্রাকগুলো কি হয়, অ্যাক্সিডেন্টের পর এটা খুলে যায় এবং এটাই হয়তো আরেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেটা ওইখানে হচ্ছে না। তাহলে এগুলা নিয়ে কিছু রিসার্চ করার ব্যাপার আছে, সেটা বিআরটিএ এর হোক আমাদের হোক, এগুলা আস্তে আস্তে বের করতে হবে যে এই মডিফিকেশন গুলো আমরা এলাও করবো কিনা। আমরা কথা বলছিলাম চান মিয়ার সঙ্গে। চান মিয়া পেশায় একজন ট্রাক ড্রাইভার। আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরো আছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর হাসিব মোহাম্মদ আহসান, যিনি একই সঙ্গে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটেরও পরিচালক, এবং সেই সাথে আছেন ডিবির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। স্যার, মূল যে সমস্যাটা আপনি শুরুতে বলছিলেন যে শিক্ষা একটা বড় ব্যাপার, সচেতনতা একটা বড় ব্যাপার, আমরা ক্যাম্পেইন করলাম, আইনেরও পুনর্বিন্যাস হলো, তো এতে করে কতখানি আমরা এগিয়ে যেতে পারবো আপনি মনে করছেন? আমাদের এটা আর্থসামাজিক অবস্থা বলি, এটা আসলে একদিনে আনা সম্ভব না। যেমন লন্ডনেই আপনার লাইসেন্সের জন্য তাদের ওই রকমই যে ম্যাট্রিক পাস বা এরকম শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, তো নাই বললে আমাদের এখানে থাকবে না এটা বলাটাও কঠিন। ওইখানে কেন নাই, কারণ পুরো সমাজটা ছোট থেকে ওইভাবে গড়ে আসছে। এখন তাদের সামাজিক উপলব্ধি আর আমাদের মানসিকতা বা আমাদের সামাজিক উপলব্ধি এক না। আমরা ধরে নিই এখানে যে মানুষ শিক্ষিত হলে হয়তো তার এই উপলব্ধিগুলো চলে আসবে, যেখানে জনগোষ্ঠীর একটা বড় অংশ অশিক্ষিত। তাহলে আমরা আশা করি যে এই জিনিসগুলা শুধুমাত্র শিক্ষাও না, দেখেন এক্সপোজারও নাই। যেমন আমি বললাম যে গ্রামের দিয়ে যাচ্ছে, উনি তো উপলব্ধি করতে পারবেন না যে গাড়িটা আসলে কত স্পিডে আসলে আমি পার হতে পারবো। তাহলে শুধুমাত্র
কি বলবো, স্কুলের শিক্ষা দিয়ে এটাকে এটা আমরা হবে না। তাহলে আমাদেরকে এই ক্যাম্পেইনগুলা প্রতিনিয়ত করতে হবে, এবং স্কুলে ছোট থেকে যদি আমরা শিক্ষা দিতে পারি যে তাদের সচেতন, যে এই জিনিসগুলোকে মেনে চলা উচিত। ওই যে আমি আবার ফিরে আসছি যে প্রতিদিন আমরা যেটা ব্যবহার করব, সুতরাং এটা কিভাবে ব্যবহার করব, এই শিক্ষাটা আসতে হবে। এবং এখন সরকার চেষ্টাও করতেছেন ওই যে স্কুলের পাঠ্য বইয়ে এটাকে ইনক্লুড করা যায় কিনা, এটারও আসলে সায়েন্টিফিক গবেষণা করি আনতে হবে। ইন্ডিয়াতেও একটা চালু আছে, যেমন আপনার টেক্সট বুকের পিছনে সাইনগুলা দিয়ে দেওয়া। আচ্ছা, ইট মিনস তাকে এটা বাধ্য করতেছেন এটা পড়ার জন্য, কিন্তু সে পড়তে পড়তে শিখে যাচ্ছে, দেখতে দেখতে সে শিখে যাচ্ছে। দেখতেছে প্রতিনিয়ত তার টেক্সট বুকটা নিলেই সে লাস্ট পেজের মধ্যে দেখতেছে ট্রাফিক সাইন আছে, তাহলে আমাকে কি আছে। সুতরাং এই জিনিসগুলোকে আমাদেরকে আগায় নিয়ে আসতে হবে। মনির ভাই, এখানে তো আমরা প্রায়শই দেখছি যে ঢাকা শহরে আমরা যে সমস্যাটা বোধ করি যে যেখানে খুশি গাড়ি দেখছে রোড সাইডে। এনফোর্সমেন্টের যে বিষয়গুলো আছে, ধরেন রং পার্কিং যদি হয়, যেমন নিউ মার্কেটের সামনে, ওইখানে যখন আমরা সব গাড়ি তুলে দিতে যাই তখন আমার মানে একজন ট্রাফিক না, মানে নাম্বার অফ পার্সোনেল ওখানে ডেপুট করতে হয়, 10 জন 15 জন গিয়ে তারা লাঠি টাঠি দিয়ে সব তুলে দিল। কিন্তু পরের দিন ওইখানে আমার 10 জন লোক দেওয়ার মতো আসলে ক্যাপাসিটি নাই। পরের দিন ওই একজন ট্রাফিক কনস্টেবল বা কোথাও ক্ষেত্র বিশেষে সার্জেন্ট ডিউটি করে, ফলে তার পক্ষে ওই রোড সামাল দিয়ে ওইটা পার্কিং, অবৈধ পার্কিংটা তুলে দেওয়া, সেই ক্ষেত্রে আসলে যে আইনটা তো মেনে চলারও বিষয়। আর যদি না মানে কি হবে, আমরা ধরলাম এনফোর্স করতে গেলাম, একটা হলো তুলে দেওয়া আর একটা হলো জরিমানা। তো এই জরিমানার যে বিধানটা রয়েছে, যারা একটা 20 লাখ 25 লাখ বা 30 লাখ বা 50 লাখ 1 কোটি টাকা দিয়ে যারা গাড়ি কিনে, তাদের জন্য 1000 টাকা জরিমানা দেওয়াটা কোনো বিষয় না, দিয়ে চলে যায়। আমরা বাইরের দেশগুলোতে দেখেছি যে ওখানে যেমন একটা অন্যায় যদি করে ফেলে ড্রাইভার বা গাড়ির কোনো ইয়ে হলে, মানে শুধু জরিমানা না, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের কিন্তু পয়েন্ট সিস্টেম আছে, তাদের ইয়ে কমতে থাকে, এবং 2-3টে বার একটা সার্টেন লেভেলে গেলে তার ড্রাইভিং লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। তো আমার মনে হয় যে মানে আইন একটা মেনে চলবে, আর যারা ক্ষুদ্র একটা অংশ যারা মানবে না তারা আইনকে ভয় পাবে, ভয় পাওয়ার মতো একটা সিস্টেম আসলে থাকা দরকার আমার মনে হয়। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আসলে অনেক হয়তো খুব টুকরো টুকরো ভঙ্গিতে আমরা নানান আলাপ করলাম। মনে হয় যে এগুলো নিয়ে আরো খুব কনস্ট্রাকটিভ আলোচনা হওয়া উচিত, টানা আলোচনা, এবং সেগুলো দিয়ে মানুষকে কিভাবে আসলে আমরা আরো বেশি সচেতন করতে পারি। তো অনুষ্ঠান শেষে আপনি কি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে, মানে আমাদের সাধারণ মানুষরা কিভাবে আমরা ভালো থাকতে পারি? আমি প্রথমে বলতে চাই যে আমাদের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় আসলে পথচারীদের। সুতরাং পথচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এটা সবচেয়ে আগে প্রয়োজন, এবং এটা আমরা খুব কম খরচে আমরা এই ব্যবস্থা করতে পারি, রাস্তা সেইভাবে নির্মাণ করতে পারি যেন পথচারীরা অগ্রাধিকার পায়। আর দুর্ঘটনা রিলেটেড আমি বলবো, দ্বিতীয় আমার কাছে মনে হয় যে পাবলিক ট্রান্সপোর্টের উপরে একটু জোর দেওয়া উচিত আমাদের এই যে পপুলেশন, আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টকে প্রেফারেন্স দেই, এবং যেখানে বলছি যে কিছু কিছু অ্যাক্সিডেন্ট এটাও হয় যে বাসে উঠা নামার সময় ইয়ে করার জন্য, তাহলে সেই ফ্যাসিলিটিস গুলো আমাদেরকে দিতে হবে। আচ্ছা, মনির ভাই, আপনি আমাদেরকে যদি কোনো ব্যাপারে বলেন, মানে কিভাবে আমরা সচেতন থাকতে পারি। যে অথরিটির যে দায়িত্ব অ্যাসাইন করা আছে সেটা যদি সঠিকভাবে পালন করে, পাশাপাশি আইনের যে আইনটাকেও যুগোপযোগী করে, মানে আরো অন্তত দৃষ্টান্তমূলক করলে আমার ধারণা যে অ্যাক্সিডেন্টের সংখ্যা, অ্যাক্সিডেন্ট শেষ মানে একেবারে জেরো করা যাবে না, বাট কমিয়ে আনা সম্ভব, একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। চানমিয়া, আপনি তো বলছিলেন যে আপনি তেমন কোনো অ্যাক্সিডেন্ট করেননি, দেখেননি, শুনেছেন কি? হ্যাঁ। কি ধরনের ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা শুনেছেন? ওই যে ছাত্রগুলো কতগুলো মারা গেল। তো আপনার কি মনে হয় ওই যে ছাত্রগুলো যে মারা গেল, কি হলে এটা সাবধান হওয়া যেত? এটা সাবধান, এটা মালবাহী গাড়ি, যাত্রীবাহীদের গাড়ি যদি বাচ্চাগুলো নিয়ে যাইতো তাইলে মনে হয় এটা হইতো না। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকে মনের কথা। আজকের আমাদের এই আলোচনা আপনাদেরকে যদি এতটুকু সচেতন করতে পারে, এবং আমরা চেষ্টা করব যে আমরা যতখানি সচেতন হচ্ছি ততখানি আমরা আমার পাশের মানুষকে সচেতন করি, তাহলে আমার মনে হয় যে আমরা খুব ভালো থাকতে পারবো, এবং এই ধরনের সকল দুর্ঘটনা এড়িয়ে একটা সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।